শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর। সেই সাথে আর শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হলেন। সকালের বাংলাদেশের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জুলহাস জুবাইর আর আমি রুনিয়া। আজকের আমাদের দিনটা শুরু হচ্ছে কিন্তু বেশ তড়িঘড়ির মধ্যে, কারাকারি করতে করতে। মজার বিষয়টা হচ্ছে দর্শক, মানে পত্রিকা দুইজনই পড়ছিলাম সকালবেলা, তো কে কোন পত্রিকা কার আগে পড়বো বিষয়টা নিয়ে আমার আর রুনিয়ার মধ্যে বেশ কারাকারি হচ্ছিল। যাই হোক, তবে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, যেহেতু আজ নতুন একটা দিন শুরু হয়ে গেছে এবং আজ কিন্তু সপ্তাহের শেষ কর্মদিবস, তাই আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। হ্যাঁ, শেষ কর্মদিবস মানে হচ্ছে যে আমাদের আজকে হয় না একটু রাস্তায় ভিড় থাকবে, ছুটির একটা আমেজ থাকবে, কাজ থেকে বাড়ি ফেরার একটা তাড়া থাকবে, সন্ধ্যায় আবার একটা রাস্তায় ভিড় থাকবে, কারণ সবাই হয়তো বাইরে বের হতে চাবে। কিন্তু তার আগে যেটা থাকবে সেটা হচ্ছে সবার এখন মানে টিভির স্ক্রিনে চোখ থাকবে, কারণ তারা জানতে চায় যে আজকে সারাদিন ঢাকায় এবং বাংলাদেশে কোথায় কি হচ্ছে। একদমই তার সাথে আমার হাতে থাকবে আমাদের স্পেশাল চায়ের কাপ। সেই গরম ধোয়া ওঠা চায়ের কাপের সাথে এই মুহূর্তে জানিয়ে দিতে চাই সারা বাংলাদেশে আজ কোথায় কি হচ্ছে। প্রথমে শুরু করছি ঢাকা দিয়ে। আজ সন্ধ্যা 7টায় শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে সিএটির নাটক ম্যাকাব্রে এবং এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সুবচন নাট্য সংঘের নাটক মহাজনের নাওয়ের প্রদর্শনী রয়েছে। ঢাকা ধানমন্ডি আর্ট সেন্টারে ফারজানা আহমেদ উর্মির শিল্পকর্ম নিয়ে নোন আননোন শীর্ষক প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনী চলবে 23শে অক্টোবর পর্যন্ত, প্রতিদিন দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত। ঢাকার আরও একটি খবর এই মুহূর্তে জানিয়ে দিতে চাই। আজ শিশু একাডেমিতে শেখ রাসেলের 50তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেল 4:30টায় একাডেমির জাদুঘর প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে। তাই যারাই সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, উপভোগ করতে চান, চলে যেতে পারেন শিশু একাডেমিতে। রাজশাহী শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ দুপুর 2:30টায় সঙ্গীত শিশু বিভাগ এবং বিকেল 3:30টায় সঙ্গীত সাধারণ বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবং আমরা চলে যেতে চাই এই মুহূর্তে কুষ্টিয়ায়। আজ বাউল সম্রাট ফকির লালন সাঁয়ের 124তম তিরোধান দিবস। এ উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়ার লালন আখড়া বাড়িতে শুরু হচ্ছে 5 দিনের লালন স্মরণ উৎসব। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের শুরু হবে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গহর রিজভী উৎসবের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। ময়মনসিংহ শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ থেকে একাডেমির অডিটোরিয়ামে শুরু হচ্ছে 3 দিনব্যাপী নাট্য কর্মশালা। প্রতিদিন সকাল 11টা থেকে চলবে বিকেল 5টা পর্যন্ত। তো যারা নাট্য কর্মশালায় অংশগ্রহণ করতে চান তারা প্লিজ চলে যেতে পারেন এবং আমরা কিছু নতুন নাট্য ব্যক্তিত্ব দেখতে পাবো। তাহলে একদমই তাই। আর যদি বিষয়টি ঢাকা হতো সবার আগে আমি দৌড় দিতাম। যখনই কোনো ওয়ার্কশপ থাকে আমার খুব বেশি আগ্রহ জন্মায় সেই ওয়ার্কশপের প্রতি। কারণ রুনিয়া, ওয়ার্কশপগুলো হচ্ছে এমন একটি জিনিস যা তোমাকে নতুনভাবে চিন্তা করতে সাহায্য করে। অবশ্যই একটি জিনিস তুমি দেখছো, পছন্দ করছো, কিন্তু কিভাবে হয় তুমি জানো না। হয়তোবা এরকম একটি ওয়ার্কশপে জয়েন করলে সেটা কিভাবে হয় তুমি জানতে পারছো, এবং সেই ক্ষেত্রে হয়তো তুমি নিজেকে এক নতুনভাবে আবিষ্কারও করতে পারবে। আরেকটা যেটা হয় যে ওয়ার্কশপগুলো করলে সেটা হচ্ছে যে যেভাবে নতুন কিছু হয় তুমি জানতে পারছো। আরেকটা হচ্ছে হয়তো তোমার আগ্রহ তুমি মনে করেছিলে যে নাটকে আছে, পরে তুমি গিয়ে দেখলে যে না, নাটকে অভিনয় না, হয়তো নাটক মেকিংয়ে মানে নাটক তৈরিতে তোমার আগ্রহটা আছে। তো নিজেকে জানার, নতুন করে নিজেকে উদ্ভাবন করার একটা বিষয়। বাবা, এই মুহূর্তে সরাসরি চলে যেতে চাই আমাদের জাতীয় দৈনিকগুলোর শিরোনামগুলো দেখে নিব। প্রথমেই শুরু করছি আমি প্রথম আলো দিয়ে। প্রথম আলোর একদম প্রথম পাতায় যে শিরোনামগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে কয়েকটি শিরোনাম শেয়ার করে নিব। দিশা পাচ্ছে না র্যাব, তদন্ত থেমে আছে, সাংবাদিক দম্পতি হত্যা। মূলত সাগরুণী হত্যা কাণ্ডের একটি খবর তারা চেপেছে। এবং সেই সাথে দেশের গণমাধ্যমে নতুন ইতিহাস, দোহায় প্রীতি সম্মিলন। এই ছিল মূলত উল্লেখযোগ্য প্রথম আলোর শিরোনাম। আচ্ছা, যুগান্তরে যেটা শিরোনাম আমরা দেখতে পাচ্ছি সেটাতে আছে আস্থা সংকটে অর্থনীতি, তার সাথে আছে সব ব্যাংকের সুদ সিঙ্গেল ডিজিটে আনতে হবে, বিনিয়োগ বাড়াতে হলে সুদ কমাতে হবে, মির্জা আজিজ বলেছেন। তার সাথে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে বেশিরভাগ সড়কেরই বেহাল দশা, দেখার কেউ নেই। এটা তো দুঃখজনক একটি সংবাদ। যাই হোক দর্শক, আমার হাতে দৈনিক সমকালের একটি সংখ্যা আছে, শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। প্রক্সি শিক্ষকের ছড়াছড়ি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র, মূল শিক্ষককে চেনে না শিক্ষার্থীরা, মাসে 1,500-2,000 টাকায় পাওয়া যায় প্রক্সি শিক্ষক, আতঙ্কজনক। এরপরেই আছে অছাত্র এবং সন্ত্রাসীরা এবারও বহাল, ছাত্র দলের নতুন কমিটি, স্বামীকে খুন করেছি লাশ নিয়ে যান, থানায় তরুণীর ফোন। এবং তারই সাথে এই ছিল মূলত সমকালের উল্লেখযোগ্য শিরোনাম।
আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে যেটা আছে সেটা হচ্ছে আমরা জানতাম যে গতকাল হাত ধোয়া দিবস ছিল, তাই না জুবের? তো সেটার একটা আছে নিয়মিত হাত ধুলেই 20টি রোগ থেকে মুক্তি। তো এইটা একটা বক্স করা খবর এবং আমার মনে এটা আমাদের সবার পড়া এবং জানা খুবই দরকার। কারণ যদি হাত ধোয়া থেকে আমরা 10-20 রকমের রোগ থেকে মুক্তি পেতে পারি তাহলে তো এটা খুবই ভালো। আরেকটা খবর আছে সেটা হচ্ছে আজকে বিশ্ব খাদ্য দিবস এবং এই বিশ্ব খাদ্য দিবসকে মাথায় রেখে একটা আছে কোটি মানুষের খাদ্য অপচয়। তারপর তাছাড়া আরেকটা খবর আমরা দেখি এখানে আর চাঞ্চল্যকর খবর কিছু আছে কিনা। তাহলে আমার মনে তুমি চলে যাও পরের পাতাটাতে, এটাতে আর যা আছে। আমার হাতে দি ডেইলি স্টারের একটি সংখ্যা আছে, ডেইলি স্টারের শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। ACC probe fails to identify culprit, birth rate drops, arrest order for Latif, এবং প্রাইম মিনিস্টার ইন ইটালি মিডিয়া টিম অ্যাট হোম, CBI রুলস আউট ডাইভার্সন টু বাংলাদেশ। মূলত এই ছিল দি ডেইলি স্টারের শিরোনাম। আচ্ছা, আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠে লিখেছে শতরোগের উৎস অনিরাপদ খাদ্য, সেটা একটা বিষয়। তারপর তাছাড়া আরেকটা খবর আছে সেটা হচ্ছে ভূমিকম্পের একটা বিষয় নিয়ে বলা হয়েছে, মাঝারি মাত্রার ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়, নদীর তলদেশ থেকে বালি উত্তোলন হুমকি জীব বৈচিত্র্যের জন্য। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে তরুণীর যে একটা কালকে একটা সুইসাইডাল যেটা ছিল সেটাও একটা। তারপর বাংলাদেশের মেয়েরা দুর্দান্ত সূচনায় জর্ডানকে হারিয়ে, এইটা বাংলাদেশের মহিলাদের ফুটবল, বাংলাদেশের মহিলা জর্ডানের মেয়েদেরকে হারিয়েছে এবং এইটা একটা বিশাল বড়। এবং গতকাল কিন্তু আসে তার একটা জিনিস ছিল, গতকাল গ্রামের নারী দিবস, গ্রামের নারী দিবস ছিল। সেই নারীদের এমন একটি অবদান নিঃসন্দেহে দিনটিকে আরো অনেক বেশি স্মরণীয় করে রাখবে। আমাদের মেয়েরা যেভাবে মানে এগিয়ে যাচ্ছে সেটা মানে সত্যি একটা ইন্টারেস্টিংলি আমার কাছে দৈনিক প্রথম আলোর একটি সংবাদ খুব নজর কেড়েছে, তা হচ্ছে সিলেটের আমঘর। মূলত তো এখানে একটি সচিত্র প্রতিবেদন তারা করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম মৌসুমের শুরুতেই সিলেটি কমলা বাজারে তোলার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা কিন্তু শুরু হয়ে গেছে। আর আমরা জানি শীত কিন্তু আসছে, আর শীতের সময় এই কমলা লেবু অনেক বেশি পাওয়া যায়, সিলেটে অনেক বেশি থাকে, সিলেটের থেকে আমাদের পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়ে এই বিষয়টি। তারই সাথে আরেকটি সংবাদ খুব ইন্টারেস্টিং, মঙ্গলে মানুষ বাঁচবে 68 দিন। মূলত এখানে কি বলা হয়েছে পুরোটা আমার ডিটেইল পড়তে হবে। আমি খুবই আগ্রহী যে এটা জানতে, কারণ মঙ্গলে নতুন করে মানুষের যাত্রা শুরু হবে, বিষয়টি একদমই ভিন্ন। আর তারই সাথে সমকালের একটি বিষয় যা হচ্ছে উত্তরায় ফ্ল্যাট প্রকল্প এখনো গলার কাটা। মূলত আমরা জানি নগর জীবনের যে গৃহায়নের যেই বিষয়টি রয়েছে, হ্যাঁ, তো ওইটা নিয়ে একটি প্রতিবেদন ছেপেছে। তারই সাথে আছে বিশ্ব সভ্যতা গ্যালারি নতুন রূপে, মূলত নতুন রূপে জাতীয় জাদুঘরের যে বিশ্ব সভ্যতার যে অঞ্চলটি ছিল সেটি সাজানোর চেষ্টা করা হয়েছে। এই ছিল মূলত আমার কাছে ইন্টারেস্টিং কিছু নিউজ সমকাল থেকে। আচ্ছা, তো আমাদের মনে হয় যে আমরা তো মানে অনেকগুলো নিউজের মধ্যে আজকে যেটা প্রথমে একটা হচ্ছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি খাদ্য বিষয়ে একটা নিউজ আমাদের আছে, খাদ্য দিবস আজকে, বিশ্ব খাদ্য দিবস। আর যেটা থেকে তুমি অনেক দূরে থাকো, তোমার স্বাস্থ্য দেখলে বোঝা যায়। মোটেও না। আর আরেকটা হচ্ছে যে তুমি বলে যে সিলেটের লেবু, এবং সেই লেবু দেখে আমার মনে হচ্ছে যে আমাদের কিন্তু শীতকালে ভিটামিন সি সত্যি খুব প্রয়োজন, কারণ এটার আমরা হাড়ে হাড়ে দুজন সকাল থেকে টের পাচ্ছি, আমরা দুজন সকাল থেকে হাঁচি দিয়ে যাচ্ছি, সকাল থেকে কন্টিনিউয়াসলি হাঁচি হচ্ছে, কারণ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জের কারণেই এই ঝুটঝামেলা হচ্ছে। এবং আমার মানে এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে সেটা সবচেয়ে ভালো করে বোঝা যায় সকালবেলা। একটা মর্নিং ভিজুয়াল আসলে আমরা দেখে নিতে পারি।
প্রকৃতি তার সর্বস্ব উজাড় করে সুন্দর যে ঢালিয়ে সাজিয়েছে, কিন্তু ঢেলে সাজিয়েছে কিন্তু আমাদের এই বাংলাদেশকে, তারই একটি অংশ আমরা দেখছিলাম। এত সুন্দর সবুজ, আর আমার তো সবুজের কাছে একটা দুর্বলতা আছেই রুনিয়া। হ্যাঁ, আমরা সেটা জানি, কিন্তু সবুজ দেখলে সত্যি সবুজ কিন্তু চোখের জন্য খুব ভালো। সবুজের দিকে তাকিয়ে থাকলে কিন্তু মন প্রসন্ন হয়, প্রফুল্ল থাকে। কিন্তু এই প্রফুল্লতা বাড়িয়ে রাখার জন্য আমার মনে হয় সবার হাতে একটা চায়ের কাপ থাকা দরকার। তো আমরা চলে যাচ্ছি আমাদের স্পেশাল চায়ের কাপ হাতে নিয়ে, এবং আমরা একটা বিরতিতে যাচ্ছি। আপনারা আপনাদের চায়ের কাপ নিয়ে আমাদের সাথে আবার ফেরত আসুন। আবার ফেরত চলে এসেছি সকালের বাংলাদেশে। আমাদের সাথে আজকে আপনাদেরকে একটা আমরা সারপ্রাইজ দিতে চাচ্ছি। রুনিয়া, সারপ্রাইজ তো দিতে যাচ্ছি, কিন্তু তোমাকে এই সারপ্রাইজ দেওয়ার আগে একটু পজ দিতে হচ্ছে। তা হচ্ছে দর্শক, আমরা গতদিন যখন আমাদের এই আয়োজনে কথা বলছিলাম গ্রামীণ নারী দিবস নিয়ে, ঠিক সেদিন একটি বিষয় আমাদের সামনে এসেছে, তা হচ্ছে খাদ্য নিরাপত্তা। এবং সেই খাদ্য নিরাপত্তা নিয়ে আজকের এই যে দিনটিকে সারা বিশ্বব্যাপী মানুষজন উৎসর্গ করেছেন, সেই উৎসর্গ করার পেছনের যে গল্পটা, সেই গল্প সম্বন্ধে জানবো। তবে তার আগে ছোট্ট করে একটু দেখে নিব আজকের এই বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসের আমাদের বর্তমান পরিস্থিতি। আমরা ভাষাহীন কিছু ছবি দেখছিলাম। আসলে এরকম ছবির জন্য ভাষার প্রয়োজন হয় না, কারণ আমরা প্রত্যেকেই নগর জীবনে বা গ্রামীণ জীবনে যারাই আছি, প্রতিটা ছবির পিছনের যে গল্পটা সবারই জানা। আজ আমরা জানি বিশ্ব খাদ্য দিবস, আর এমনই একটি দিনে আমাদের সাথে অতিথি হিসাবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের আজকের অতিথি মহসিন আলী, নির্বাহী পরিচালক ওয়েভ ফাউন্ডেশন। স্যার, আপনাকে ওয়েলকাম করছি আমার শোতে। সেই সাথে জানাতে চাই শুভ সকাল। আপনাদের সকলকেও শুভ সকাল, এবং আপনাদের মাধ্যমে আপনাদের দর্শকদেরকেও শুভ সকাল। শুভ সকাল স্যার। আমার আর রুনিয়ার একটা প্রিয় প্রশ্ন আছে, যেটা আমরা আমাদের প্রতি অতিথিকেই করি। আমরা জানতে চাই মূলত যে আপনার সকালের শুরুটা ঠিক কিভাবে হয়? আমার সকালের শুরুটা যেভাবে হয়, প্রতিদিন ঘুম থেকে উঠেই প্রথমেই হাত মুখ ধুয়ে নাস্তা, তারপরে চা, তারপরে কর্মজীবনের শুরু। স্যার, আমরা যখন জানছিলাম বা দেখছিলাম যে বিশ্ব খাদ্য দিবস আজ, মূলত আপনি ওয়েভ ফাউন্ডেশন থেকে এই বিষয়টা নিয়েই কাজ করছেন। আপনারা অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছেন, তার মধ্যে একটি হচ্ছে খাদ্য বা খাদ্য নিরাপত্তা, খাদ্য অধিকার যে বিষয়গুলো আছে। একটু জানতে চাই আপনাদের ওয়েভ ফাউন্ডেশন এবং আপনি মহসিন আলী, আপনার এর সাথে সম্পৃক্ততা প্রসঙ্গে। আমি আসলে, আমার মূল সংগঠন হচ্ছে একটি বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন, তার প্রতিনিধিত্ব করি। এখানে গভর্নেন্স নিয়ে আমরা কাজ করি, লাইভলিহুড নিয়ে কাজ করি, তার পাশাপাশি খাদ্য অধিকার বা রাইট টু ফুড ইস্যুতেও আমরা কাজ করি। কিন্তু আরেকটি কাজের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা একা যেমন কাজ করি, পাশাপাশি দেশে অনেকেই বিভিন্ন ইস্যুতে কাজ করে, কিন্তু তার পাশাপাশি রাইট টু ফুড ইস্যুতে নিয়ে আরও যারা কাজ করে তাদের সকলকে সংগঠিত করে আরেকটি প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে, তার নাম হচ্ছে অ্যান্টি পভার্টি প্ল্যাটফর্ম। তার বাংলা হচ্ছে দারিদ্র বিরোধী মঞ্চ। আমি সেই প্ল্যাটফর্মের আহ্বায়ক। এই প্ল্যাটফর্ম এক্সক্লুসিভলি শুধুমাত্র খাদ্য অধিকার ইস্যুতে এবং ক্ষুধা আর দারিদ্র নিয়ে কাজ করে আসছে 2009 সাল থেকে। বাহ, বেশ অনেক কিছু করছেন স্যার। অনেক দিন থেকে চেষ্টা এবং উদ্যোগ আছে আর কি। আজকের এই যে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আজকে আপনাদের নিশ্চয়ই কোথাও কোনো প্রোগ্রাম তো নিশ্চয়ই আপনারা করছেন?
আমাদের অনেক বড় প্রোগ্রাম আছে, আচ্ছা, কিন্তু তার পাশাপাশি বলতে চাই যে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে মূল বিষয় থাকে সারা দুনিয়াব্যাপী সরকার, নাগরিক সমাজ এবং অন্যান্য কর্তৃপক্ষ যারা এই কাজগুলো বিষয়টা নিয়ে কাজ করে, তাদের প্রধান কাজটাই হচ্ছে যে গত দিন পর্যন্ত এই বিষয় নিয়ে প্রত্যেক দেশে যে কাজগুলো হয়েছে বা হচ্ছে তার একটা আলোচনা করা, পর্যালোচনা করা, আগামী দিনের দিকে কি করণীয়, কিভাবে করণীয় সেই বিষয়গুলো আলোচনায় নিয়ে আসা। জনাব হোসেন আলী, আমরা জানি যে আজ আমাদের এই উপলক্ষে আপনাদেরও বেশ কিছু আয়োজন রয়েছে, সারা বিশ্বব্যাপী আয়োজন রয়েছে। একটু জানতে চাই যে এবারের যে প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্যের আলোকে আপনাদের যে আয়োজন, সেই আয়োজনকে আপনি কতখানি গুরুত্বপূর্ণ মনে করেন, সেই সাথে একটু ছোট করে আমাদের জানাবেন যে বর্তমান যে পরিস্থিতি আমাদের, তার সাথে আমাদের রাষ্ট্রীয়ভাবে কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে পুরো বিষয়টাকে ব্যালেন্স করার জন্য। আমাদের দেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি পূর্বের যে কোনো সময়ের থেকে ভালো। খাদ্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, তার পাশাপাশি দারিদ্র্যের হার কমেছে। অতএব দারিদ্র্যের হার কমার পাশাপাশি এটা মেনে নিতে হবে যে খাদ্য নিরাপত্তার দিকে আমরা ক্রমশ অগ্রসর হচ্ছি। এটা হচ্ছে পরিস্থিতির একটা দিক আপাত দৃষ্টিতে। আরও গভীরভাবে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো আমাদের দেশের সরকারি ঘোষণা অনুযায়ী এখন 26.5% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তার মানে দেশের 4 কোটি মানুষের উপরে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তার অর্ধেক 2 কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের সীমার নিচে বসবাস করে, যারা আসলে দুবেলা ঠিক মতো খেতে পায় না। এর সাথে জড়িত পুষ্টি নিরাপত্তা, এর সাথে জড়িত দারিদ্র্য, এর পাশাপাশি আপনার খাদ্যের যে ভেজাল, যেটা নিয়ে আজকে সারা দেশব্যাপী একটা আলোচনা চলছে দীর্ঘ সময়কাল ধরে, এই বিষয়গুলো সম্পৃক্ত। এই হচ্ছে একটা সামগ্রিক পরিস্থিতি। এর পরিস্থিতিতে দুইটা পক্ষ আছে, সরকারের একটা ভাবনা বা সরকারের কাজ, তার পাশাপাশি নাগরিক সমাজ হিসাবে আমাদের কাজ। সরকারের কাজের মধ্যে যে বিষয়টা প্রধানত সেটা হচ্ছে যে সরকার 2006 সালে একটা খাদ্য নীতি গ্রহণ করেছে, যেই নীতির মধ্যে 3টে ভালো কথা বলা আছে, যেটা খাদ্য অধিকারের সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে যে ফুড অ্যাভেলেবিলিটি, যাই হোক খাদ্যের একটা প্রাপ্যতা থাকতে হবে। তারপর অভিগম্যতা বা অ্যাক্সেসিবিলিটি, খাদ্য থাকলেই হবে না, সেটা যাতে সকল মানুষের কাছে যায়, এবং তৃতীয় কথা বলা হয়েছে ওই নীতির মধ্যে বা মূল অবজেক্টিভের মধ্যে, সেটা হচ্ছে যে খাদ্যের ইউটিলাইজেশন বা ব্যবহার, সকল স্তরের মানুষ এটাকে প্রপারলি ব্যবহার করতে পারছে কিনা। এটা হচ্ছে খাদ্য নীতি লিখিত 3টি বিষয়। তার পাশাপাশি আরেকটা যেটা আছে কর্মসূচি হিসাবে সরকারের একটা খুব বড় কর্মসূচি, আপনারা জানেন সকলেই, খাদ্য নিরাপত্তা সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি। এই কর্মসূচির অধীনে আপনার 99টা কার্যক্রম আছে সরকারের, 21টা মন্ত্রণালয় 99টা কার্যক্রম বাস্তবায়ন করছেন, বাজেটে একটা বিশাল বরাদ্দ আছে এইটা নিয়ে। এই দুটো উদ্যোগই সরকারের প্রধান উদ্যোগ। কিন্তু একটা মুশকিল যেটা, সেটা হচ্ছে যে সরকারের এই ভালো উদ্যোগের পাশাপাশি এর অকার্যকারিতাও বিদ্যমান। যেমন নীতিতে যত ভালো কথা বলা আছে, সেই ভালো কথাগুলো কার্যকর করার মতো প্রয়োজনীয় ব্যবস্থাটা এখনো নেই। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি আমি বলেছি 21টা মন্ত্রণালয় 99টা কর্মসূচি। প্রত্যেকটা ধরেন মন্ত্রণালয় তার ইচ্ছা মতো, তার চিন্তা মতো কর্মসূচিগুলো বাস্তবায়ন করছে, কিন্তু মাঠ পর্যায়ে এর কোনো সমন্বয় নেই। এই সমন্বয়ের অভাবেই মনে হচ্ছে যে জিনিসটা বাস্তবায়ন হয়েও আমরা আসলে কোনো ফল পাচ্ছি না, সুফলটা পাচ্ছি না, যেটা প্রয়োজনীয় সুফল পাচ্ছি না। আচ্ছা স্যার, আমরা যেটা জানি যে খাদ্য নিরাপত্তা একটা বিষয় এবং খাদ্যের অপচয় রোধ করা সেটাও একটা বিষয়। খাদ্যের অপচয়টা আমরা কিভাবে রোধ করতে পারি? খাদ্যের ধরেন একটা অংশ, এটা সারা দুনিয়ায় একটা অংশ হচ্ছে যে আপনার খাবার পায় না, আর একটা অংশ খাবার অপচয় করে, এবং সারা পৃথিবীব্যাপী একটা হিসাব আছে, বাংলাদেশে এই হিসাব নাই। সকল খাদ্যের প্রায় 1/5 অপচয় হয় সারা দুনিয়ায়। আমি বাংলাদেশের এক্সাক্ট কোনো হিসাব দিতে পারবো না, তার মানে অপচয়ের পরিমাণটাও পৃথিবীতে যথেষ্ট, অনেক বেশি। এবং আরেকটা পৃথিবীব্যাপী বলতে পারি, সেটা হচ্ছে যে যত খাদ্য আছে তা যদি প্রপারলি ডিস্ট্রিবিউশন হতো সমগ্র পৃথিবীতে, মানুষ খাওয়ার পরেও কিছু খাবার বেঁচে যেত। আর আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা বড় সমস্যা, সেটা হচ্ছে যে আপনার ভেজাল। আমরা সকলেই জানি ফরমালিন থেকে শুরু করে যত রকম বিষাক্ত রাসায়নিক এইগুলা, এবং কৃষিক্ষেত্রেও যে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার, সেটাও ইনডিরেক্টলি, এটা তো ডিরেক্টলি আমরা ফরমালিন সহ ভেজাল সহ অন্য কিছু পাচ্ছি, সেটাও কিন্তু ক্রমান্বয়ে
আমাদের ক্ষতি করছে। একদমই তাই। আসলে স্যার ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা দেখি যে বিষয়টি যেমন দ্বারা যে একটা অংশ খাবার পাচ্ছে না, আবার একটা অংশের কাছে উদ্বৃত্ত থাকছে, আমাদের দেশে যেটা হয় যে একটা অংশ একদমই পাচ্ছে না, আর আরেকটা অংশ যারা কিনতে পারছে বা অ্যাফোর্ড করছে তারাও ভেজালটাই তারা পাচ্ছে। নিরাপদ খাদ্য পাচ্ছে নিরাপদ না। খাদ্য পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের দেশে এই যে খাদ্য নিরাপত্তা, এই নিরাপত্তা বিষয়ে আপনারা মানে কি ধরনের সাজেশন দিতে চাবেন যে কি কি করা যেতে পারে? আমরা সরকারের কাজ দেখেছি, তার ফলাফলটাও দেখেছি। একটা পয়েন্ট বাদ গেছে, আমি সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির যে টার্গেটিং পিপল, এখানে একটা মিস টার্গেটিং আছে। এবং সকল গবেষণা, গভর্নমেন্টও এটা স্বীকার করে যে সেটা হলো যে প্রায় 25% মানুষ এর মধ্যে অন্তর্ভুক্ত হয় না, যাদের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল। যাদের হওয়ার কথা না এই সুবিধা পাওয়ার জন্য, তারাই এর মধ্যে অন্তর্ভুক্ত হয়। এটা একটা বড় সমস্যা। স্যার এই যে এটা নির্ধারণ করা যে 25% মানুষ, এর কি কোনো শ্রেণীর মানুষ বা কিভাবে? দরিদ্র মানুষ, যাদের পাওয়ার কথা তারা পায় না, যাদের পাওয়ার কথা না তারা পায়। এটা মিস টার্গেটিং আর কি। সরকারের যে সুযোগ সুবিধা, সেই সুবিধাটা তারা পায় না। তার মানে আপনার এখানে দুর্নীতি আছে, স্বজনপ্রীতি আছে, এই সমস্ত বিষয়গুলো আমাদের দেশের অন্যান্য সেক্টরের মতো এই ক্ষেত্রে বিদ্যমান। এই দুটো কথা বলে আমি যে জায়গাটায় আসতে চাচ্ছি, সরকারের এই নীতি ভালো, কর্মসূচিটাও ভালো। অকার্যকর বা কার্যকর কম হওয়ায় আমরা কিন্তু খুব বেশি দূর অগ্রসর হতে পারছি না। আমি শুরুতেই বলেছি আপনার খাদ্য নিরাপত্তা পরিস্থিতি প্রকৃতই ভালো, কিন্তু আরেকটা হিসাব দিলে দেখবেন একই কথা, ফলাফলটা খুব বেশি অগ্রসর হয়নি। 1990 সালেও 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করত, এখনও 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। তখনও 2 কোটির বেশি মানুষ নিয়মিত খেতে পেত না, এখনও 2 কোটির বেশি মানুষ নিয়মিত খেতে পায় না। তাহলে পরিবর্তনটা কোন জায়গায়? পরিবর্তনটা হচ্ছে এই জায়গায়, মানুষের সংখ্যা বেড়েছে, সামগ্রিকভাবে জনসাধারণ জনসংখ্যা বেড়েছে, কিন্তু তার বাড়ার পাশাপাশি আমাদের পদক্ষেপটা ওই পর্যায়ে যায়নি যাতে জনসংখ্যা বাড়লেও প্রকৃতভাবে করতে পারি আমরা। 4 কোটি থেকে আমরা কমিয়ে আনতে পারি, আরো কমিয়ে আনতে পারি। এটা তো স্যার গেল খাদ্যের দিকটা। তো পানির দিক থেকেও তো আমরা দেখি যে পানি নিরাপদ পানি বা আমরা এরকম পানি পাচ্ছি না। এটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত খাদ্যের সাথে। খাদ্যের সাথে আপনার কৃষি জড়িত, আমাদের ভূমি জড়িত, আপনার প্রাণী সম্পদ যা আছে জড়িত। আপনি মৎস্য বলেন, গরু বলেন, ছাগল বলেন, মুরগি বলেন, এগুলো জড়িত। তার পাশাপাশি পানি জড়িত, তার পাশাপাশি হচ্ছে যে আপনার পরিবেশ জড়িত। কারণ এই সামগ্রিক বিষয়টাই কিন্তু খাদ্যের উপর প্রভাব ফেলে। ওইগুলো ঠিক না থাকলে উৎপাদন হবে না, উৎপাদন না হলে আপনার টাকা থাকলেও আপনি কিন্তু খাবার কিনে খেতে পারবেন না। অতএব এই সমগ্র বিষয়টাই পরস্পরের সাথে জড়িত। এই ক্ষেত্রে আমি এবার বলতে চাই যে আমাদের উদ্যোগের কথা, এবং শুধু আমাদের আসছিলাম যে আপনারা কি কাজ করছেন। আমরা আমাদের উদ্যোগটাকে এইভাবে দেখি, সেটা হচ্ছে যে খাদ্যের একটা সময় ছিল আপনার নিরাপত্তার কথা, এখন এই নিরাপত্তা আমাদেরকে যথেষ্ট দিচ্ছে না বলে আজকে শুধু আমাদের জায়গায় নয়, সারা পৃথিবীব্যাপী এই বিষয়টা আলোচিত যে খাদ্য অধিকার ইস্যুটাকে বাস্তবায়ন করা দরকার। তাহলে তফাৎটা কি? নিরাপত্তা করার ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের দায়বদ্ধতা অত বেশি থাকে না, কিন্তু অধিকারের যদি নিশ্চয়তা থাকে এবং সে কারণে যদি একটা আইন প্রণীত হয়, তাহলে কিন্তু রাষ্ট্রের দায়বদ্ধতাটা অনেক বৃদ্ধি পায়। এবং স্যার এবারের প্রতিপাদ্যটাও ঠিক এরকম, সবার জন্য খাদ্য চাই, খাদ্য অধিকার আইনও চাই। শুধু খাদ্য না, আমাদের তার সাথে আইনও নাগরিক আমরা সমাজের চাচ্ছি। পক্ষ থেকে আমরা এটা বলছি যে সবার জন্য খাদ্য চাই, খাদ্য অধিকার আইন চাই। এবং দিস ইজ ফার্স্ট টাইম বাংলাদেশে ধরেন শত শত অর্গানাইজেশন কাজ করে, তার মতো করে, কিছু নেটওয়ার্ক আছে তার মতো করে আমরা সকলেই মিলে একত্র হয়েছি। এবং আজকে 1000-এর উপরে স্থানীয় পর্যায়ের নাগরিক সমাজের সংগঠন, জাতীয় পর্যায়ের সংগঠন, আন্তর্জাতিক সংগঠন এবং নেটওয়ার্ক সকলে মিলে একত্রে আজকে এই খাদ্য দিবসকে কেন্দ্র করে একটা প্রচারাভিযানের অংশ হিসাবে সকাল 10টার সময় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এবং 54টা জেলা সদরে একসাথে আপনার জমায়েত হচ্ছে, আলোচনা হচ্ছে এবং র্যালি বা মানববন্ধন হবে। এবং প্রত্যেকটা জায়গায় আপনার একটাই আলোচনা, সেটা হচ্ছে যে সবার জন্য খাদ্য চাই, খাদ্য অধিকার আইন চাই। কেন আমরা আইনের কথা বলছি? খাদ্য অধিকারের আপনার 3টা মৌলিক জিনিস আছে, যেটার জাতিসংঘের 1948 সালে সর্বজনীন যে ঘোষণা, তার 25-1 অনুচ্ছেদে খাদ্য অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। পরবর্তীতে আপনার 1966 সালে এটাকে আরো বিস্তারিত করে ওখানে 3টা পয়েন্ট যুক্ত করে বলা হয়েছে আন্তর্জাতিক একটা চুক্তি আছে, যেটা অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক চুক্তি। তার 11 অনুচ্ছেদেও এই জিনিসটাকে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে খাদ্য অধিকার নিশ্চিত করার জন্য প্রত্যেক রাষ্ট্রকে
তিনটা ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, একটা হচ্ছে যে খাদ্যের অ্যাভেলেবিলিটি অফ ফুড, প্রাপ্যতা। কারণ যদি উৎপাদন না হয়, আপনার প্রয়োজনীয় ধান বলেন, গম বলেন, অন্যান্য প্রাণী সম্পদ বলেন, তাহলে তো আর ইচ্ছা করলেও আপনি দিতে পারবেন না। দ্বিতীয়টা হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি, ধান আছে যেটা বলছিলাম, চাল আছে, কিন্তু আমি পাচ্ছি না, বা আমার কাছে পৌঁছাচ্ছে না, এইটা। তৃতীয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে পর্যাপ্ততা। আমার যতটুকু দরকার, যে পরিমাণ দরকার, বা ধরেন একটা সময় বাংলাদেশের মানুষ রুটি খেত না, তখন যদি কেউ জোর করে রুটি খাওয়াতে যেত, তাহলে তো আর সেটা গ্রহণ হতো, যোগ্য হতো না। এই যে সাংস্কৃতিক দিকটা খাদ্যের, এই তিনটা জিনিস নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। নিঃসন্দেহে স্যার, আপনি এসছেন, আমাদের সাথে আলোচনা করলেন বিষয়টি নিয়ে। রাষ্ট্র নিশ্চয়তা দান করবে, এটাই আমাদের প্রত্যাশা। আর প্রতিটা দিনের যেভাবে আমরা উদযাপন করি যে একটি দিনের জন্য, এরকম একটি দিন খাদ্য নিয়ে আয়োজন আমাদের সবাইকে আরেকটু সচেতন করবে, এটাই প্রত্যাশা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, এবং আপনাদের মাধ্যমে যমুনা টেলিভিশনের সকল দর্শকদেরকেও ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথি মহসিন আলী স্যারের সঙ্গে। তার কাছ থেকে জানলাম খাদ্য এবং খাদ্যের নিরাপত্তার বিভিন্ন দিক কি হতে পারে, এবং কি করা হয়েছে, এবং কি আসলে করার প্রয়োজন ছিল। এই প্রয়োজন দোষারোপ আলোচনা হতেই থাকবে, কিন্তু আমি যখন আপনাদের সাথে কথা বলছি, তখন বাংলাদেশের বুকেই 2 কোটি মানুষ না খেয়ে আসে। ইন্টারেস্টিং একটি বিষয়, ভাবনার বিষয়। যাই হোক, এই মুহূর্তে চলে যেতে চাই আমাদের নিউজ স্টুডিওতে। সেখানে আছেন আমাদের সহকর্মী শাওন দত্ত। তার কাছ থেকে জেনে নেব আজকে দিনের সর্বশেষ সংবাদ শিরোনাম। শুভ সকাল শাওন। শুভ সকাল জুবায়ের। দর্শক, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। ইবোলা প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার এক বৈঠকে নতুন করে ইবোলা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা ও পরিচর্যার ব্যাপারে আরও দায়িত্বশীল হবার নির্দেশ দেন তিনি। পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসের সংক্রমণ রোধ করা না গেলে বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে লাইবেরিয়ায় 17টি নতুন অস্থায়ী চিকিৎসা ক্যাম্প নির্মাণ করেছে সেখানে নিযুক্ত মার্কিন সেনারা। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে 4র্থ দফায় অস্ত্র উদ্ধার অভিযান চালাচ্ছে র্যাব। বুধবার বিকেল থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত অস্ত্র কিংবা গোলা উদ্ধারের খবর নিশ্চিত করেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। অভিযানের বিস্তারিত জানাতে দুপুরে র্যাবের প্রেস ব্রিফিং করার কথা রয়েছে। এর আগে গত 17 সেপ্টেম্বর 3য় দফার অভিযানে সেখানকার ত্রিপুরা পল্লীর একটি বাড়ি থেকে 112টি রকেট ও 48টি রকেটের চার্জার উদ্ধার করা হয়। এসব ঘটনায় একাধিক মামলা হলেও কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি র্যাব। রাজধানীর কল্যাণপুরে স্বামীকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে লাবণী নামের এক নারী। বুধবার রাতে স্ত্রী লাবণী দেওয়ার তথ্য মতে কল্যাণপুরের 3 নম্বর সড়কের 14B বাড়ি 3 তলার ফ্ল্যাট থেকে স্বামী সালাউদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। লাবণী জানান, কয়েক মাস আগে সালাউদ্দিন তাকে না জানিয়ে আরও একটি বিয়ে করে। এ নিয়ে দাম্পত্য কলহের জের ধরে মঙ্গলবার স্বামীর বাম উরু ও কাঁধে বটি দিয়ে কোপালে তার মৃত্যু হয়। সালাউদ্দিনের লাশ ময়নাতদন্তের হাসপাতালে রাখা হয়েছে। এশিয়া ইউরোপ আন্তঃমহাদেশীয় ফোরামের 10ম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া আসেম সম্মেলনে খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ বিষয়ে আলোচনা হবে। এছাড়া 17 অক্টোবর প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। শনিবার শেখ হাসিনার ঢাকায় ফেরার কথা। বুধবার রাতে খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত 10টার দিকে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতারা বিএনপি চেয়ারপারসনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময় শেষে খালেদা জিয়া কার্যালয়ের ভেতরে প্রবেশ করার পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনার পর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকারের এজেন্সি এসব ঘটনা ঘটিয়েছে। নারায়ণগঞ্জের পাগলায় পর্যটন কর্পোরেশনের ভাসমান রেস্তোরাঁ মেরি অ্যান্ডারসন আগুনে পুড়ে গেছে। বুধবার রাত 11টার দিকে হঠাৎই রেস্তোরাঁটির নিচতলা থেকে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পুরো জাহাজে। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় জাহাজে কোনো দর্শনার্থী ছিল না।
পুড়ে যাওয়া জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাউল শিরোমণি ফকির লালন শাহের ১২৪তম তিরোধান দিবস আজ। এই উপলক্ষে কুষ্টিয়া সেউরিয়ায় আখড়াবাড়িতে শুরু হচ্ছে ৫ দিনের স্মরণ উৎসব। এরই মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসছেন ভক্ত অনুসারীরা। ছোট ছোট দল আর উপদলে ভাগ হয়ে সেউরিয়ায় দিনরাত চলছে লালন বন্দনা। উৎসবে আলোচনা সভা ছাড়াও লালন মঞ্চে চলবে শিল্পীদের গান পরিবেশনা। এই আয়োজনকে ঘিরে কালীগঙ্গা নদীর তীরে বসেছে মাসব্যাপী গ্রামীণ মেলা। নেপালের হিমালয় পর্বতে তুষার ঝড় ও বরফ ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। এরই মধ্যে ২৬ পর্বতারোহী ও ৩ জন কৃষক রয়েছেন। নিখোঁজ আরোহীদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনা সদস্যরা। কর্তৃপক্ষ জানায়, পাশের দেশ ভারতে ঘূর্ণিঝড় হুদহুদের কারণেই পর্বতমালায় এই তুষারঝড়ের সৃষ্টি হয়েছে। পর্বতারোহীদের মধ্যে নেপাল, কানাডা, ভারত, পোল্যান্ড ও ইসরায়েলের নাগরিক রয়েছেন। আর এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে জুবায়ের এবং রুনিয়ার কাছে। ধন্যবাদ শাওন। ধন্যবাদ শাওনকে, অনেক অনেক ধন্যবাদ। মিষ্টি হাসি দিয়ে আমাদের জানিয়ে দিল সকালের শিরোনামগুলো। সেই সাথে শাওন, আপনার মাধ্যমে আমি আমাদের নিউজ স্টুডিওতে যারা আছেন, নিউজ রুমে যারা আছেন, সবাইকে জানাতে চাই শুভ সকাল এবং অনেক অনেক ধন্যবাদ। আপনাদের অক্লান্ত পরিশ্রম আমাদের সকালবেলা সচেষ্ট করে, আমাদের সম্ভব করে এই নিউজ আপডেটগুলো জানার জন্য। অবশ্যই আর অবশ্যই। আরেকটি ইন্টারেস্টিং বিষয় যা হচ্ছে, আমরা সংবাদ যখন দেখতে যাচ্ছিলাম, শুনতে যাচ্ছিলাম, তার আগে একটি কথা আমি বলেছিলাম, আমরা যখন বসে কথা বলছি তখন বাংলাদেশের বুকেই শুধু ২ কোটি মানুষ না খেয়ে আছে। বিষয়টা নিয়ে একটু ভাবুন। আমি ছোট একটা বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের সকালবেলার এই আয়োজন সকালের বাংলাদেশে। বিরতিতে যাওয়ার আগে ছোট্ট একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, তা হচ্ছে আমরা আমাদের এই সভ্য সমাজে বসে যখন কথা বলছি, ভাবছি, আমাদের পরিবারের মানুষদের সাথে কুশল বিনিময় করছি, আমাদেরই দেশের ২ কোটি মানুষ না খেয়ে আছে। রুনিয়া, ইন্টারেস্টিংলি একটা বিষয় আমার চোখে পড়েছে ফেসবুকে, তা হচ্ছে সৌদি আরবে, যদি আমি ভুল না করে থাকি, একজন লোক কমিউনিটি ফ্রিজ স্থাপন করেছেন একটা, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে সেই ফ্রিজটিকে একদম রাস্তার উপর দিয়ে, যে কেউ তাদের লেফট ওভার যে খাবারটি বা অতিরিক্ত বা উদ্বৃত্ত যে খাবারটি আছে নিয়ে ওই ফ্রিজে রাখতে পারছে। এবং এটা করার একটা মাত্র কারণ ছিল, যারা খাবার খুঁজে খায়, যারা খাবার অ্যাফোর্ড করতে পারে না, তারা যেন কারো কাছে চাইতে না হয়। হ্যাঁ, যাতে লজ্জার মুখ থেকে, মানে যে হাত পেতে খাবার চাওয়া। আমরা হয়তো ২ কোটি মানুষকে খাবার দিতে পারবো না, কিন্তু আপনার বাসায় যিনি আছেন, আপনি কি তাকে ঠিকমতো খেতে দিচ্ছেন? আপনার পাশে যে আছে, হয়তো একটা গরিব কেউ আছে, আপনি কি তাকে খেতে দিচ্ছেন? আমরা প্রতিদিন অনেক অনেক কিছু অপচয় করি। যদি সেই অপচয়টা নিজেরা একটু কমাই, আমরা যদি আমাদের কাছ থেকে আমার একটা লোকের প্রতিদিন খাবার দিতে পারি, তাহলে ২ কোটিকে হয়তো আমরা রোধ করতে পারবো না, কিন্তু আমরা সেখান থেকে কমিয়ে আনতে পারবো। একদমই তাই। দর্শক, রুনিয়া যেমনটি করে বলছিল কথাটা একদমই ঠিক, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজ পর্যন্ত রুনিয়া এত সুন্দর করে রান্না করে কখনো আমাদের কাউকে দাওয়াত দিয়ে খাওয়ালেন। এখন এই মুহূর্তে সরাসরি এই কথা থেকে বেরোতে চাই, আমরা একটু চলে যেতে চাই কুষ্টিয়ায়। সেখানে লালনের তিরোধান দিবস উপলক্ষে বেশ কিছু আয়োজন রয়েছে। সেই আয়োজনের সম্বন্ধে আমরা জানছি, আয়োজনের সম্বন্ধে আমরা আরও জানবো, তবে পুরো বিষয়টা নিয়ে আরও একটু ছোট্ট করে দেখে নিতে চাই। বললেন যে সব লোকে কয় লালন কি জাত সংসারী, সব লোকে কয় লালন কি জাত সংসারী। আজ পয়লা কার্তিক। জাত, ধর্ম, বংশ, গোত্র ভুলে মানবতার কথা সুরে বাঁধা ফকির লালন শাহের তিরোধান দিবস আজ। কিংবদন্তি এই দার্শনিক তার গুরু ফকির সিরাজ শাহের সান্নিধ্যে আসার পর ভাবাধ্যাত্মিকতা আপন করে হন সংসার বিভাগী। মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। আত্মার মাঝেই পরমাত্মার বিরাজ। দেহযন্ত্রকে বুঝতে পারলেই পরমাত্মার সন্ধান লাভ করা হয়।
এই দর্শনকে ধারণ করেই যাপন করেছেন তার জীবন। বাংলা 1297 সালে তার তিরোধানের 124 বছর পরও এই দিবসকে স্মরণ করতে কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়াবাড়িতে উদযাপিত হয় দেশের অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক উৎসব লালন তিরোধান দিবস। এই দিনে কিংবদন্তি দার্শনিকের প্রতি সকালের বাংলাদেশ পরিবারের শ্রদ্ধা। পাবির এই অমূল্য নিধি বর্তমানে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। সহজ মানুষ সহজ দেখ না রে মন দিব্য জ্ঞানে। এই সহজ মানুষগুলোর সন্ধানে আমরা লালন শাহ যেমনটি করে যাত্রা শুরু করেছিলেন, আমাদের এই বর্তমান সভ্যতাও সেই সহজ মানুষটিকে খুঁজে যাচ্ছে। জানি না কতদূর আমরা পেয়ে যাব। আমরা নিজেদের ভেতর নিজেদেরকে সহজ করে নিই না কেন? আমার কাছে মনে হয় যে আমরা আমাদেরকে সহজ করে নিলেই তো আসলে হয়ে যায়, একদমই তাই, সহজ হয়ে যায় ব্যাপারগুলো। এবং লালন তার কাজে যা রেখে গেছেন, আমার মনে হয় আমাদের প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, তার পরের প্রজন্ম, এটা কখনো শেষ হবে না। এবং প্রত্যেকবার আমরা আসলে নতুন করে যখন কিছু পড়ি, লালনের কোনো গান শুনি, নিজেকে নতুন করে আবার বুঝি। তো এই যে আয়োজনটা আমরা জানলাম, আমরা আয়োজন সম্বন্ধে দেখলাম মূলত, এখনকার পরিস্থিতিটা একটু জেনে আসতে চাই। আমরা সরাসরি চলে যেতে চাই কুষ্টিয়ায়। সেখানে আমাদের সহকর্মী মওদুদ রানা আছেন, তার কাছ থেকে জেনে নিব এই যে লালনের তিরোধান দিবস নিয়ে যে আয়োজন, সে আয়োজনের বিশেষ দিকগুলো। শুভ সকাল ওয়াদুদ। শুভ সকাল। আমরা বলছিলাম যে এই যে লালন সাঁইজিকের তিরোধান দিবস উপলক্ষে যে আজকে একটি আয়োজন রয়েছে, সেই আয়োজনের বিষয়টি আমাদের দর্শকদের জানাবো। আপনি যদি আপনার পর্যায় থেকে একটু জানিয়ে দিতেন, আপনি সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন সেখানে? জুবাইর, আজকে সকাল থেকে গোষ্ঠ গানের মধ্য দিয়ে বাউল সাধকদের দিনের কার্যক্রম শুরু হয়েছে। তো তারা, আমি কথা বলছিলাম বাউলদের সাথে, বাউলরা আসলে জানিয়েছিল যে সন্ধ্যা থেকে তাদের মূলত আখড়া অনুষ্ঠান শুরু হবে। শুরুতেই মানে সকল বাউল সাধুরা যখন সূর্য অস্ত যাবে তখন সকল বাউল সাধকরা আলেক সাহেব বলে পরপর 3 বার গুরুধ্বনি দেবে। এরপরে এই গুরুধ্বনি দেওয়ার পর তারা মুড়ি সেবা করবে। মুড়ি সেবার পরে শুরু হবে তাদের গুরুবাণী প্রচার বা বাউল গান। এই গান চলবে মধ্যরাত পর্যন্ত। এরপরে বাউল সেবা, এরপরে মধ্যরাতে আবার বাউল সেবা হবে। তো আবার পরদিন সকালে গোষ্ঠ গানের মধ্য দিয়ে তাদের দিনের কার্যক্রম শুরু হবে। এরপর বেলা বাড়ার সাথে বাকি থাকবে কবিদের বাউল গান, আলোচনা ও জ্ঞান। এরপর পূর্ণ সেবা হবে এবং পূর্ণ সেবার মধ্য দিয়ে তাদের সাধু সঙ্গ শেষ হবে। মূলত এই সাধু সঙ্গ হয়ে আসছে 1297 সালের 1 কার্তিক, যেদিন মরমী সাধক লালন সাঁইজি দেহ ত্যাগ করেন। এরপর থেকে এই দেহত্যাগের দিনটিকে তিরোধান দিবস বা স্মরণ উৎসব হিসাবে পালন করে আসছে বাউল সাধকরা। আর বাউল আর যেটি হচ্ছে সেটা হচ্ছে যে লালন মেলা বা লালন সন্ন্যত এখন 5 দিন হলে বাউলদের মূল অনুষ্ঠান একদিনই। ধন্যবাদ জানাচ্ছি আমি রানাকে। রানা, আপনি সেখানে থাকবেন এবং সারাদিন জুড়ে আমরা আমাদের স্টেশন, টিভি স্টেশন থেকে চেষ্টা করবো আপনার কাছ থেকে আপডেট নেওয়ার। আমাদের নিঃসন্দেহে অন্যান্য যে আয়োজন রয়েছে, আমাদের যমুনা নিউজ রয়েছে, নিউজ থেকে আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করা হবে এই বিষয়ে আপডেট জানতে। যাই হোক, আপনার কাছ থেকে যে বিষয়গুলো জানছিলাম, এগুলো নিয়ে আবার আমার সহকর্মী রুনিয়ার কাছে ফেরত আসতে চাই। রুনিয়া, এই যে তিরোধান দিবসের বিভিন্ন আয়োজন দেখছো, সূর্যাস্ত এবং সূর্যোদয়ের পর প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু বিশেষ 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 আয়োজন থাকে। এবং সাঁইজির সবচেয়ে বড় বিষয়টা ছিল তিনি প্রতিটি বিষয়, মানব জীবনের প্রতিটি বিষয় খুব সুন্দর করে ব্যাখ্যা করে গেছেন, সুরের মাধ্যমে। আমার মনে হয় আমরা তো মানে লালন শাড়ি আমরা 5 দিন ব্যাপী অনুষ্ঠান হবে এবং আমরা প্রতিদিনই কিছু না কিছু আপডেট পাবো। কিন্তু এখন আমরা মনে হচ্ছে কোথাও শহরের কোথাও কিছু হচ্ছে কিনা সেই আপডেট একটা জানতে চাই এবং দেখতে চাই। এবং সামি কোথায়? আমরা সামিকে খুঁজছি। সামি, শুভ সকাল সামি। শুভ সকাল জুবাইর। একটি কথা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে নাজিরা বাজারের বাকরখানি, চক বাজারের চা, সবাই খায় আর বলে বাবা বাবা। ব্যাপারটি ফিল করার মতোই বিষয়। আসলে তোমরা খাদ্য নিরাপত্তা দিবস নিয়ে কথা বলছিলে, আমি কোন জায়গায় আছি সেটি বলার আগে একটি কবিতা দিয়ে শুরু করলাম। এখানকার স্থানীয় লোকজনরা আসলে এই কবিতা
বলেন আর সেই উপলব্ধিগুলো করেন একসঙ্গে। যাই হোক, আমি এই মুহূর্তে রয়েছি পুরানো ঢাকার নাজিরা বাজারে, এবং নাজিরা বাজার জায়গাটি আসলে খুব বিখ্যাত খাওয়ার কারণেই, এবং এখানে আসলে অনেক অপশন রয়েছে খাওয়ার জন্য। আসলে একাধারে আসলে বিরিয়ানি, বাকরখানি, সেই সঙ্গে মাংসের দোকান রয়েছে। আর আরেকটি বিষয় বলতে চাই, তারা হচ্ছে যারা ফরমালিন মুক্ত মাছ খেতে চান, তার একটি কাজ করতে পারেন, তা হচ্ছে পুকুরে গিয়ে মাছ ধরতে পারেন। অবশ্যই সেটা চুরি করে নয়, কারোর কাছ থেকে পারমিশন নেই। এবং সেটার অপশনে কিন্তু এই জায়গাটিতে রয়েছে বড়শির দোকানও রয়েছে, আপনার ইচ্ছা করলে এখানে এসে বড়শিও কিনে নিয়ে যেতে পারেন। আর যেটি বলছিলাম যে খাবারের কিন্তু অনেক অপশন রয়েছে, আমি যদি একটু আমাদের দর্শকদেরকে দেখাই, আশেপাশে কিন্তু আসলে একেবারে খাবারের প্রচুর দোকান, কিন্তু এই মুহূর্তে আসলে খুব বেশি দোকান খোলা নেই। এই জায়গার সবচেয়ে স্পেশালিটি যা, তা হচ্ছে যে দিনের বেলায় এখানকার মানুষজন ঘুমান, আর রাতের বেলা পুরোপুরি চাঙ্গা থাকে। আমি যদি আমার ডান পাশে একটু এখানে একটি বাকরখানির দোকান রয়েছে, আমি যদি একটু বাকরখানির দোকানটিতে যাই, বাকরখানি দেখে তো অবশ্যই আমার খেতে মন যাচ্ছে। আচ্ছা, এগুলো কি এখনই বানাচ্ছেন আপনারা, তাই না? এখনই বানাচ্ছেন। আচ্ছা, উনি যে বানাচ্ছেন, বানানোর আগে হাত ধুয়ে নিয়েছেন তো? হাত ধুয়ে নিয়েছি। শিওর? দর্শকরা কিন্তু দেখছেন, দর্শকরা কিন্তু সাক্ষী যে উনি হাত ধুয়ে নিয়েছেন। তাহলে আমি তো একটা খেতে পারি, আমার দেখে খেতে খুব ইচ্ছা করছে। আচ্ছা, আপনি একটা জিনিস একটু অঙ্গীকার করুন যে আমি ধরে নিলাম যে আপনারা খুব সুস্থ পরিবেশে বাকরখানি বানাচ্ছেন, এবং এটা আপনারা বজায় রাখবেন, এটা কি আপনি অঙ্গীকার করতে পারবেন? দর্শকরা সামনে রয়েছে, তাদের কাছে। হ্যাঁ, পারুম। ওকে, উনি অঙ্গীকার করে দিয়েছেন। আমি একটু খেয়ে দেখি আসলে কেমন টেস্ট। টেস্ট ভালোই আছে। আপনারা এক ধরনের বাকরখানি বানান? ওকে, আচ্ছা, একজন বলে দিলেন যে চিনিওয়ালা বাকরখানি খেলে একটু বেশি মজা পাওয়া যায়। আপনাকে এটা আমি গিফট করলাম আমার তরফ থেকে। ওকে, ওয়েলকাম। আচ্ছা, আমরা যদি একটু পেছনের দিকে আসি, পেছনের দিকে আসলে অনেক দোকান রয়েছে খাবারের জন্য। আমার পেছনের এই জায়গাটায় বিরিয়ানির দোকান রয়েছে, আশেপাশে আরো বাকরখানির দোকান রয়েছে। আমরা খাবারের পরিবেশ নিয়ে কথা বলছিলাম, একজন অঙ্গীকার করে দিয়েছেন, এবং এই ভিডিওটি বা আমাদের এই কার্যক্রমটি যদি অন্যান্য ব্যবসায়ীরা দেখে থাকেন, তারা প্রত্যেকেই অবশ্যই এই ব্যাপারটিতে আগ্রহী হবেন যে এই খাবারের পরিবেশটা, সুস্থ পরিবেশটা নিশ্চিত করা। এবং আজকে এখান থেকে আরো অনেক কিছু আমরা ইচ্ছা করলে দেখাতে পারতাম, আসলে হিউজ অপশন রয়েছে, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে অবশ্যই এখন ফেরত যেতে হবে স্টুডিওতে। তবে একটি কথা বলতে চাই, লোভ দেখাতে চাই জুবায়ের এবং রুনিয়াকে, সেটা হচ্ছে আমার কাছে অনেক অপশন রয়েছে খাওয়ার জন্য, নাস্তা করার জন্য। যেহেতু সকালবেলা বেরিয়েছি, তোমাদের জন্য আসলে এই মুহূর্তে কাঁচকলা প্রদর্শন করা ছাড়া আমার জন্য আর কিছুই করার নেই। আমার এই পাশে পরোটা, বিরিয়ানি, বাকরখানি, হিউজ অপশনস। ব্যাক টু দ্য স্টুডিও। থ্যাংক ইউ সামি। তুমি এখন আমাদেরকে কাঁচকলা দেখাতে কোনো অসুবিধা নেই, আসার সময় কাঁচকলা না বাকরখানি নিয়ে এসো, তাহলেই হবে। একদমই তাই। আর সামিকে আমি একটু জানতে চাই, এই যে এতগুলো খাবারের দোকানের মাঝে বড়শির দোকানটা কেন চোখে পড়লো? কোন মাছ তুমি শিকার করতে চাচ্ছো সামি? ও বলেছে পুকুর থেকে মাছ শিকার করবে, তাও ও লুকিয়ে যে চুরি কোন করে। পুকুরের কোন মাছ শিকার করবে এটা না হয় পরবর্তীতে ওর কাছে জেনে নিব। আমাদের সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। রুনিয়া, আমরা এখন বিরতিতে আছি, বিরতি থেকে ফেরত আসার পর আমরা জেনে নিব যে আবহাওয়ার কি অবস্থা। দর্শক, বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি সকালবেলার মিষ্টি রোদের এই আয়োজন সকালের বাংলাদেশে। আর বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে, শীত আসছি করছে, আর তাই দেরি না করে একটু ওয়েদার আপডেট জেনে নিতে চাই। চলে যাব সরাসরি আমাদের ওয়েদার গার্ল রুবির কাছ থেকে, কারণ এই যে আমার ঠান্ডা লাগা অনুভূতি, এটা আর কতদিন স্থায়ী হবে বা রূপবৈচিত্র্য কি হবে তা জানতে চলে যাচ্ছি তার কাছে। শুভ সকাল রুবি। শুভ সকাল জুবায়ের, তোমাকে অনেক ধন্যবাদ। সেই সাথে রুনিয়া, তোমাকেও শুভ সকাল। শুভ সকাল। আর সেই সাথে তোমাদের দুজনেরই রক্তের গ্রুপ ও নেগেটিভ, ও পজিটিভ কিংবা বি নেগেটিভ যাই হোক না কেন, দৃষ্টিভঙ্গি বি পজিটিভ রাখবে প্লিজ। তার কারণ হচ্ছে স্বামী যেই দৃষ্টিভঙ্গি থেকে তোমাকে কাঁচা কলা দেখাক না কেন, এই কাঁচা কলায় রয়েছে প্রচুর আয়রন, এবং বিশেষ করে পেটে যখন কোনো সমস্যা হয় এবং কোনো ওষুধ তুমি যদি না পাও এই প্রবলেম থেকে সলভ নেওয়ার জন্য, তখন কিন্তু কাঁচা কলা ভর্তা করে খেলে খুব দ্রুত সমস্ত ব্যাপারগুলো টাইট শিডিউলে চলে আসে। যাই হোক, আপাতত আমিও খুব টাইট শিডিউলে আছি, সময় হাতে বেশি নেই, তাই চলে যাচ্ছি তোমাদেরকে নিয়ে সকালের বাংলাদেশের সমস্ত দর্শকদেরকে জানিয়ে দিতে ওয়েদার ডিটেলস।
পূর্বাভাসে বলা হচ্ছে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর পরবর্তী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিমা মৌসুমী বায়ু সহ বাংলাদেশ হতে বিদায় হতে পারে এই মৌসুমী বায়ু। আর যে ঠান্ডার ব্যাপারটা বলছিল জুবাইর, সেটা হচ্ছে যে আসলে এখন খুব দ্রুতই কিন্তু মানে কুয়াশা পড়ছে এবং সেই সাথে ঢাকার আশেপাশের যে সিটিগুলো মানে মানিকগঞ্জ বা নারায়ণগঞ্জ, আবার গাজীপুরের ওদিকে প্রচুর কুয়াশা পড়ে। সো এই কুয়াশাচ্ছন্ন রাস্তায় আপনি যখন বের হবেন একটু সাবধান, কারণ যাদের সাইনাসের প্রবলেম থাকে হুট করে এখন ঠান্ডা লেগে যায়। আর গাড়ির ফগ লাইট, হেডলাইট এবং ওয়াইপারটা ঠিক আছে কিনা দেখে নেবেন। একটু দেখে নিন গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় ছিল, কত। সীতাকুণ্ডতে ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে 22.6 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্যোদয় হয়েছে ঠিক 5:57 এবং সূর্য অস্ত যাবে 5:32 চলে যাব বিভাগীয় শহরগুলোতে। ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস, খুব একটা তারতম্য হচ্ছে না গতকালকে থেকে। তবে সর্বনিম্ন যে তাপমাত্রা হতে পারে সেটা হচ্ছে 25.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন হতে পারে 25.6 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি 24.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। খুলনাতে সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 31.5 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে সর্বনিম্ন 25.3 ডিগ্রি সেলসিয়াস। যে কমলা লেবুর কথা আজকে জুবায়ের অনেক করে বলছিল, সারা বাংলাদেশে কমলা লেবু ছড়িয়ে যায় নাকি সিলেট থেকে, ওর সিলেট, সেই সিলেটের আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বন্ধু, আপনাকে কমলা লেবুর কমলা শুভেচ্ছা জানিয়ে ওয়েদার ডিটেলস এখানেই শেষ করছি। আপনাকে নিয়ে চলে যেতে চাই জুবায়ের এবং রুনিয়ার কাছে। জুবায়ের, রুনিয়া। থ্যাংক ইউ রুবি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমার আমাদেরকে পুরো একটা আপডেট দেওয়ার জন্য। শুধু ওয়েদার আপডেট না, তার সাথে তুমি স্বাস্থ্য মানে রাস্তা এবং বস্ত্র, বাসস্থান সবকিছু সম্পর্কে যে আপডেট দিয়ে দিয়েছো সেটা নিয়ে আমার মনে হয় আমাদের সবারই আমরা বুঝতে পারছি, আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু জুবাইর অবস্থা অনেক খারাপ বেচারা, মানে অনেক হাঁচি আসছে এবং ওর অনেক ঠান্ডা লেগেছে। তোমার কিন্তু কমলা লেবু খাওয়া উচিত। একদমই তাই। আর দর্শক, কমলা লেবু আমার মতো করে মানে কমলা লেবু খাবেন যাতে আমার মতো কিছু না হয়। একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের, আজ বিদায় নিচ্ছি। আগামীতে আরও একবার দেখা হবে। আগামীকাল নতুন কোনোভাবে নতুন এক সকালের খোঁজ নিয়ে, সকালের বাংলাদেশ নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ইম্পর্টেন্টলি নিরাপদ খাদ্য খেয়ে ভরপেটে থাকুন। খোদা।